আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাস্টার ক্লাসে আজকে আমি স্বাগত জানাই। শাওন। তো আজকের ক্লাসে আমরা সংখ্যা নিয়ে আমরা বিগত দুইটা ক্লাসে আলোচনা করতেছিলাম। তো আজকের ক্লাসেও তারই ধারাবাহিকতায় আমরা বাস্তব সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব এবং যে ভগ্নাংশ সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো খুব বেশি কঠিন আপনাদের জন্য বিষয়গুলো হবে না। টুকটাক ছোটখাটো কিছু ট্রিক্স ফলো করলেই আমরা সহজে সেগুলো পেরে যাব। তো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো এখানে দেখেন, ভগ্নাংশের তুলনা নিয়ে যে জিনিসটা আছে, এই প্রায়শই এই প্রশ্নগুলা খুব বেশি আসে। তো বিভিন্ন টাইপের ভগ্নাংশ দিয়ে দেয়, সেগুলোর মধ্যে তুলনা করে কোনটা বড় কোনটা ছোট সেগুলো বের করতে হয়, কিন্তু এই জায়গাতে ছোট দুই একটা ট্রিক্স ফলো করলে সহজে উত্তর করে ফেলা যায়। লঘিষ্ঠ আকার এবং সমতুল ভগ্নাংশ কে কার সমান, কে কাকে আর কেটে কতটুকু ছোট করা যায় না করা যায়, ভগ্নাংশের রূপান্তর, এই জিনিসগুলো থেকেও আগেও প্রশ্ন এসেছে, তবে সবচেয়ে বেশি ভগ্নাংশের তুলনাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো সেই টপিকগুলো আমরা ধরে ধরে এগোবো। আশা করি ইনশাল্লাহ ক্লাসটা করলে আপনাদের বেসিকটা অনেকটুকু ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো দেখেন, প্রথমেই ভগ্নাংশ কাকে বলে সেই আলোচনা কিন্তু আগেও আমরা করে এসেছি আগের ক্লাসগুলোতে। যখনই কাউকে লব এবং হরের ভাগফল আকারে প্রকাশ করা যায় তাদেরকে কিন্তু তখন ভগ্নাংশ বলে। মানে কোনো একটা দশমিক সংখ্যা যখন থাকে, তখন সেই দশমিক সংখ্যাটা যদি অসীমের ভিতরে আবৃত হয় অথবা সসীম হয়, তাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব হয়। যেমন 1.333, এটা যদিও অসীম পর্যন্ত চলমান, কিন্তু তাকে 4/3 দ্বারা কিন্তু প্রকাশ করা যায়, সে কিন্তু ভগ্নাংশ। যেমন 1.25 সসীমের ভিতরে সীমাবদ্ধ, তাকে 5/4, তাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিন্তু পাই এর মান, হ্যাঁ, 3.14159 দিয়ে চলমান এমন ভাবে আছে যেটা কখনোই এটাও ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, তবে এটা কিন্তু ব্যতিক্রম আর কি। ধরেন অন্য একটা ভগ্নাংশের মান আমি বলি, যেমন ধরেন 13331333 এরকম। সে যেমন ইরেগুলারলি যখন অসীম পর্যন্ত চলমান থাকে, তাকে আপনি ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন না। তো যে সংখ্যাগুলোকে এক্স বাই ওয়াই আকারে, মানে লব বাই হর আকারে, উপরেরটাকে লব নিচেরটাকে হর বলে, লব ভাগ হর আকারে যখন কোনো সংখ্যাকে প্রকাশ করা যাবে তখন সেটাকে আমরা ভগ্নাংশ বলবো। তো ভগ্নাংশকে দেখেন, তাকে একটু ক্যাটাগরাইজ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কারা? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লবগুলো হরের তুলনায় ছোট, হরগুলো লবের তুলনায় বড়, নিচের হরগুলো লবের তুলনায় বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টো। তার মানে সেটার লবগুলো হরের তুলনায় বড়, লবগুলো হচ্ছে হরের তুলনায় বড়, এই লবগুলো দেখেন হরের থেকে বড়, তাকে বলছি অপ্রকৃত ভগ্নাংশ। আর যখন এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা পূর্ণ সংখ্যা এবং তার ভাগশেষ রূপে এইভাবে প্রকাশ করছি, তখন সেটাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন এই 5/3টাকেই 3 একে 3, ধরেন এটা তো তা দেয়নি এখানে, মনে হয় 7/2টাকে দেখিয়েছে, ধরেন 7/2, তখন 7/3, তাহলে 3 দুগুণে 6, এখানে এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 দুগুণে 6 2 পূর্ণ সংখ্যা, তারপর নিচে 3 দিয়ে ভাগ, আর 7 থেকে 6 চলে গেলে 1 হচ্ছিল ভাগশেষ আকারে, সেটা কিন্তু রয়ে গেল 2 সমস্ত 3/1। এই 7/3টাকে কিন্তু এই অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, 2 সমস্ত 3/1। আরেকটা ভগ্নাংশ এটা যেমন, তাহলে একটা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে উল্টো ক্রমে ভাগ করা যায়? তখন এই তার নিচের অংশ দিয়ে গুণ করে উপরেরটা যোগ করে দিব। 5 7 35 যোগ 2 37, তার মানে 37কে 5 দিয়ে ভাগ, নিচেরটা নিচেই থাকবে। তাহলে উল্টো ক্রমে দেখেন আবার, 5 7 35, নিচে 5, 37 থেকে 35 গেলে 2, 7 সমস্ত 5/2 হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে যেতাম, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 7, 3 দুগুণে 6 গুণ তার সঙ্গে 1 যোগ, 3 দুগুণে 6 যোগ 1 7, 7/নিচে 3-এর জায়গায় 3 ছিল, এ হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশের প্রকারভেদ আমরা দেখলাম। তাহলে এখন আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর, এটা কিন্তু প্রথম ক্লাসে কিন্তু আমি একবার দেখিয়েছিলাম। তাহলে এখন কিন্তু আমি সেটা আবার দেখাবো, যেহেতু এই জায়গায় স্লাইডে দিয়ে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাকে একবার দেখাইতে হবে। তো সেটার জন্য কি করব মনে আছে কিনা, যেমন এখানে 12.345 দিয়ে উদাহরণটা দেওয়া আছে, তাহলে 12.345, এটা 4 আর 5-এর উপর দেখেন পূণপণিক চিহ্ন দেওয়া আছে। প্রথম মাস্টার ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে পূণপণিক চিহ্ন যখন থাকে তার মানে কি এই জিনিসটা ক্রমাগত এইভাবেই চলমান। তার মানে কি 12.3, তিন কিন্তু চলমান না, সে কিন্তু পূণপরীক্ষের রেঞ্জে পড়ে নাই, তারপরে কিন্তু এই 4 5, সে কিন্তু 4 5 এইভাবে ডট ডট, সে কিন্তু একদম
ইনফিনিটি পর্যন্ত কিন্তু চলমান। তাহলে একে যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তাহলে এই যে এক্সট্রা একটা ফালতু অংশ, এই ফালতু অংশটাকে নিশ্চয়ই বাদ দিতে হবে। এই ফালতু অংশটাকে বাদ না দিলে তো আসলে আমরা পারছি না। তাহলে আমরা স্ট্র্যাটেজি ফলো করব, মনে আছে কিনা, যে প্রথমত 12.345-কে একের সঙ্গে কতগুলো শূন্য দিব, দশমিকের পরে যতগুলো ঘর আছে। তাহলে দশমিকের পরে 3 ঘর আছে, সেটা দিয়ে আমরা গুণ দিলাম, 1000 দিয়ে গুণ দিলাম। তাহলে কি হবে, 1000 দিয়ে গুণ দিলে এই দশমিকটা 3 ঘর সরে যাবে, দশমিকটা 3 ঘর সরে যাবে। তাহলে 12,345.45 এইভাবেই কিন্তু চলতে থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, 12.34545 পুনঃপুনিককে একের সঙ্গে কয়টা শূন্য দিয়ে গুণ দিব, দশমিকের পরে পুনঃপুনিকের আগে যে কয়টা ঘর থাকে। এখানে দশমিকের পরে আর পুনঃপুনিকের আগে একটা ঘরই আছে, সেটা হচ্ছে 3। তাহলে একটা ঘর থাকার কারণে একের সঙ্গে একটা শূন্য দিব, তাহলে দশমিক এক ঘর সরবে, তাহলে হয়ে যাবে 123। 12.1 ঘর সরলো 123.4545 ডট 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 এইভাবেই। যখন আমরা তাকে বিয়োগ করে দিব, তাহলে তাকে বিয়োগ করে দিলে কি হবে, 1000টা থেকে 10টা চলে যাবে, তার মানে 990টি 12.345 এখানে রয়ে গেল। 1000টা থেকে 10টা চলে গেল, তার মানে 990টা 12.345 এখানে কিন্তু রয়ে গেল। তাহলে এই দশমিকের পরে 45454545 এই অংশটুকু আমরা যদি মাইনাস করে দেই, তাহলে 12,345 থেকে 123 বিয়োগ 12,345 থেকে 5 থেকে 3 গেলে 2, 4 থেকে 2 গেলে 2, আর হচ্ছে 3 থেকে 1 গেলে হচ্ছে 2, আর থাকে 12,000। তাহলে 12,222 থেকে যাচ্ছে। সুতরাং যখন 12.345, তার মানে ভগ্নাংশ রূপে থাকবে 12,222-কে 990 দিয়ে ভাগ। আর ভাগ করার পরে কিভাবে কি আসতেছে না আসতেছে স্লাইডে আপনারা দেখতে পারবেন। সো নিয়মটা আমি আগে প্রথম ক্লাসে আপনাদের একবার দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখালাম, যাতে আপনারা আবার এটাকে হয়তোবা ঝালাই করে নিতে পারেন। তো আশা করি আর কোনো সমস্যা হবে না। আর 2 নাম্বার স্লাইডে দেখেন, এখানে বলছে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর। তো দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তরটা আরো সহজ, খালি দেখতে হবে যে দশমিকের পরে কয়টা ঘর আছে। দশমিকের পরে যতগুলো ঘর থাকে, যেমন 12.345, একের পর ঠিক ততগুলো শূন্য দিব। এখানে কয়টা ঘর আছে, 3টা ঘর আছে, তাহলে একের পরে 3টা শূন্য দিয়ে গুণ করে দিব, যেহেতু উপরে গুণ করেছি তাই নিচেও কিন্তু সেটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 1000। তাহলে দেখেন 12,000 হয়ে যাবে কি, 12,000 দশমিকের পরে 3 শূন্য থাকার কারণে 1 ঘর 2 ঘর 3 ঘর কিন্তু ডানে সরবে দশমিকটা, তাহলে 12,345। তাকে আমরা 1000 দিয়ে যখন ভাগ করে দিচ্ছি, তখন কাটাকাটি হাবিজাবি করে এই যে একটা ভ্যালু আসতেছে, সেই ভ্যালুটা কিন্তু আমরা অবশ্যই এই যে সাধারণ ভগ্নাংশ রূপান্তর পেয়ে গেলাম। এই যে আপনার ব্যাখ্যাটা আছে, সেটা কিন্তু আগের আবিরিত অংশের, এই পুনঃপুনিক অংশের ব্যাখ্যা, এটা কিন্তু আগের স্লাইডের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই জায়গায় যে ব্যাখ্যা যা যা বলছি সেটা ছিল, এটা আপনি আগের স্লাইডে মিলায় পড়তে হবে। আর এই জায়গার অংশটুকুর জন্য এই যে এইটাই যথেষ্ট। তো এই এত সাধারণ জিনিস এখন বিসিএস আসার সম্ভাবনা কম। এখন দেখেন, কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য যদি 1 হয়, তাহলে সংখ্যাটি কত? দেখছেন কত সুন্দর একটা প্রশ্ন আসলে, যে কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য যদি 1 হয়, তাহলে সংখ্যাটা কত। আমি একটু বেসিক ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রাথমিক পর্যায়ে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স। তাহলে এই জিনিসটা যেহেতু দশমিকের পরে চলমান, তার মানে কি 0.1 পৌনঃপুনিক মানে কি 0.11111 একবারে ইনফিনিটি পর্যন্ত সেটা চলমান, তাহলে তাকে সাধারণ ভগ্নাংশে কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে তাকে যখন আমরা প্রকাশ করব, তাহলে 0.1-কে প্রথমে একবার গুণ করব একের সঙ্গে কয়টা শূন্য দিয়ে, দশমিকের পরে যতগুলো ঘর আছে, দশমিকের পরে একটা ঘর আছে, 1 শূন্য দিয়ে প্রকাশ করব, তাহলে এটা হয়ে যাবে কত, দশমিকে 1 ঘর সরবে, তাহলে 1.111 এইভাবে কিন্তু চলমান হবে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 0.1 পৌনঃপুনিককে আমরা একের সঙ্গে কয়টা শূন্য দিয়ে গুণ করব, দশমিকের পরে পৌনঃপুনিকের আগে যে কয়টা ঘর থাকে। দশমিকের পরের পৌনঃপুনিকের আগে এখানে কিন্তু কোনো ঘর নাই, দশমিকের পরেই পৌনঃপুনিক চলে আসছে, তাই একের সঙ্গে কোনো শূন্য আমরা দিব না, যা ছিল তাই থাকবে। তাহলে হবে 0.111, যা ছিল তাই রইল। যখনই আমরা বিয়োগ করে দিব, 10টা থেকে একটা চলে গেলে 9টা, আর এখানে 0.1 পৌনঃপুনিক, আর এখানে এই দশমিকের পরের ফালতু অংশটা মাইনাস মাইনাস হয়ে যাবে, আর 1 থেকে 0 চলে গেলে হয়ে গেল 1। এই 1.111 এটা থেকে 0.1 চলে গেলে পূর্ণ সংখ্যা হিসেবে 1 থাকলো, বাকি অংশটুকু বিয়োগ হয়ে গেল। সুতরাং
0.1 পৌনপুনিক ইকুয়ালস টু 1/9। এই যে দেখেন আমরা তাকে সাধারণ ভগ্নাংশে পেয়ে গেলাম। এখন প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল 0.1 পৌনপুনিক ভাগ, তার মানে কি এক্স এর 0.1 পৌনপুনিক ভাগ মানে কি 1/9। এক্স এর এই ভাগ থেকে 0.1 ভাগের পার্থক্য। তো 0.1 ভাগকে যদি আমরা আবার ভগ্নাংশে প্রকাশ করি, দশমিকের পরে এক ঘর আছে, তাহলে এই 0.1 কে 10 দিয়ে গুণ দিব, নিচে আবার ঠিক 10 দিয়ে ভাগ দিব, তাহলে হয়ে যাবে কি 1/10। এটাকে গুণ করার কারণে 1/10 হয়ে যাবে। সেটাকে তাহলে বিয়োগ হবে কত? 1/10 ইন্টু এক্স, এই ভাগের পার্থক্য হচ্ছে 1। তাহলে সংখ্যাটা কত? বা এক উপরে গুণ গেলে x/9 সমান সমান উপরে গুণ করলে x/10 ইকুয়ালস টু 1। বা পরের লসাগু 9×10 = 90, 90-তে 9 যায় 10 বার, বা 10x মাইনাস 9 বার 9x ইকুয়ালস টু 1। বা 10x থেকে 9x চলে গেলে হচ্ছে x, আর 90টা তার সঙ্গে আর গুণন হয়ে যাবে, 90 × 90, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 90। দেখেন উত্তরে কিন্তু দেয়া আছে। বেসিকটা বুঝতে পেরেছি আমরা। আমরা যদি বেসিকটা বুঝতে পারি তাহলে পরীক্ষাতে প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকম ভাবে আসলেও আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে না? তাহলে আমরা পরবর্তী একটা সমস্যায় যেতে পারি। 0.47 কে যদি সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? পরিণত করলে কত হবে? তো এইসব ক্ষেত্রে আপনার একটা শর্টকাট ফলো করতে পারেন। যে শর্টকাটটা ফলো করতে পারেন সেটা হচ্ছে দশমিকের পরে যেই কয়েক ঘর থাকবে, তো এই ক্ষেত্রে আপনার শর্টকাটের বেলা আপনি দেখবেন যে দশমিকের পরে মোট যত ঘর আছে একের সঙ্গে ততগুলো শূন্য নিব, আর দশমিকের পরে পৌনপুনিকের আগে যে কয়টা ঘর আছে সেই জায়গায় একের সঙ্গে ততটা শূন্য নিব। এখানে দশমিকের পরে মোট ঘর আছে দুইটা, তাই প্রথম অবস্থায় একের সঙ্গে দুই শূন্য নিলাম। আর দশমিকের পরে পৌনপুনিকের আগে ঘর আছে একটা, তাই একের সঙ্গে একটা শূন্য নিলাম, তাহলে বাকি থাকে 90। যা বাকি থাকবে নিচে সেইটাই হর আকারে বসবে। আর তার পরবর্তীতে দশমিকের পরে যেই কয়েক ঘর থাকে সেটাকে একটা পূর্ণ সংখ্যা রূপে কাজ মানে চিন্তা করবেন, 47। আর তার পরবর্তীতে যেমন মনে মনে চিন্তা করেন না, 0.47 কে আপনি 100 দিয়ে গুণ করলে কিন্তু 47 হয়ে যাচ্ছে। আর 0.47 কে আপনি যদি 10 দিয়ে গুণ করেন তাহলে সেটা কিন্তু পূর্ণ সংখ্যায় 4 হয়ে যাচ্ছে। আর দশমিকের পরে যা থাকবে সেটা আমার চিন্তা করার দরকার নাই, তাহলে 47 থেকে এই 4টাকে বিয়োগ দিয়ে দিব। প্রথম ক্ষেত্রে 7 তো চলমানই, তাহলে এই 47 মানে 0.47 কে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 47.7 চলমান, তাহলে সেই 47 বসালাম। আর দ্বিতীয় ক্ষেত্রে 0.47 কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4.7, এই 7 কিন্তু চলমানই, মনে মনে মাইনাস, জানেন পৌনপুনিকের হিসেবে এতক্ষণই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সেই 47 থেকে 4 বিয়োগ করে যা হবে সেটাই হবে 43, এটাই হয়ে যাবে আপনার লব হিসাবে বসবে। তাহলে দেখেন এই 90, 43/90 এইটাই হবে উত্তর, সহজেই বুঝে গেছেন। আর যদি লং কাটে ম্যাথটা করতে যান তাহলে আগে আমি নিয়মগুলো বলে দিয়েছি, সেভাবে নিশ্চয়ই করে নিতে পারবেন। নাকি আপনাদের ডিটেলস একবার বুঝিয়ে দিতে হবে? ডিটেলসে তো বুঝিয়ে দেওয়ার কথা না। 0.47, তো এটার কথাটার মানে হচ্ছে 0.4777, এইভাবেই কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে প্রাথমিক অবস্থায় 0.47 কে আমরা গুণ দিব একের সঙ্গে দুই শূন্য দিয়ে, কারণ কি এখানে দশমিকের পরে দুই ঘর আছে, তাহলে হয়ে যাবে কত? 47.777, এইভাবে চলমান। আর দ্বিতীয় ক্ষেত্রে 0.47 কে আমরা গুণ দিব একের সঙ্গে এক শূন্য নিয়ে, কারণ দশমিকের পরে পৌনপুনিকের আগে এক ঘর আছে, তাহলে হয়ে যাবে 4.777। যখনই আমরা বিয়োগ করব তখন 100 থেকে 10 গেলে 90 ইন্টু 0.47, আর এই জায়গাতে দশমিকের পর দশমিকের অংশ মাইনাস, 47 থেকে 4 চলে গেলে 43। সুতরাং 0.47 ইকুয়ালস টু 43/90। ওকে, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। এরপরও সমস্যা হলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন। এখন 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 1.16 এর সাধারণ ভগ্নাংশ যদি আপনি করেন তাহলে আপনি বেসিক থেকেই করেন। 1.16 দশমিকের পরে দুই ঘর আছে, তাই একের সঙ্গে দুই শূন্য দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ ব্যালেন্স করার জন্য, তাহলে হয়ে গেল 116/100। এখন কাটাকাটি যদি করি আমি তাহলে দেখেন 4 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 29, আর নিচে হয়ে যাবে হচ্ছে 25। তাহলে যখন করব 25 29 ভাগ করলে 25 একে 25, নিচে 25 থাকলো, আর 25 একে 25 করার পর 29 থেকে 25 গেলে থাকলো হচ্ছে 4। তাহলে 1/25 হচ্ছে উত্তর। এই 29/25 কি ভেঙে দেখাইতে হবে? 25 একে 25, নিচে ভাগশেষ 4, এই 1/25 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। এখন 0.456 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কি হবে? চলেন তো আমরা শর্টকাটে করে দেখি পারি কিনা। তাহলে
দশমিকের পরে আছে 3 ঘর, তার মানে একের সঙ্গে নিব 3 শূন্য দিয়ে গুণ প্রথম অবস্থায়। আর দশমিকের পরে পুনঃপুনিকের আগে আছে 1 ঘর, তার মানে নিব একের সঙ্গে 10 গুণ। এটা হবে মাইনাস, আমরা সবসময় দেখছি মাইনাস হয়, তাহলে আসবে 990। তার মানে 990টা নিঃসন্দেহে হবে আমার হচ্ছে হর আকারে 990। আচ্ছা, রাখলাম। আর এখানে উপরে 456 3 শূন্য দিয়ে গুণ করলে হয়ে যাবে 456, বিয়োগ 1 শূন্য দিয়ে গুণ করলে হয়ে যাবে 4 পয়েন্ট সামথিং, হয়ে যাবে 4। আমরা শুধু পূর্ণ সংখ্যা ধর্তব্যে নিব, বাকি পৌনঃপুনিক অংশগুলি ধর্তব্যে নিব না। তাহলে 456 থেকে 4 চলে গেলে হয়ে যাবে 452। তাহলে এখানে বসাবো 452। তাহলে 452 বাই 990 কি 990 কি অপশনে আছে? নাই, এখানে 452 বাই 999 আছে, তার মানে নিঃসন্দেহে কাটাকাটি করছে। তাহলে যদি কাটাকাটি আমরা করি, 4 দিয়ে কি আমরা কাটাকাটি করতে পারবো? 4 দিয়ে কি কাটাকাটি করা যাবে? 2 দিয়ে কাটাকাটি করা যেতে পারে প্রাথমিক অবস্থায়, তাহলে হয়ে যাবে 226। আর এখানে হয়ে যাবে হচ্ছে 445। তাহলে 226 বাই 445, না সরি 495 হবে। তাহলে 226 বাই 495 কিন্তু আমার অপশনে আছে, তার মানে এটাই উত্তর। শর্টকাটেও কিন্তু তাহলে আমরা করতে পারতেছি। আর লং কাটের নিয়মটা এখন আর আমি বলবো না, আগের নিয়ম থেকে আপনাদের নিজেদের অবশ্যই এটা এখন চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন লঘিষ্ঠ আকার মানে তো বুঝতেই পারতেছেন, যে কোনো একটা ভগ্নাংশতে আমি কেটে কত ছোট, লঘিষ্ঠ কথাটা মানে তো আমরা জানি, লঘিষ্ঠ লঘু, সংস্কৃত তৎসম শব্দ। লঘু মানে হচ্ছে কত ছোট পর্যায়ে তাকে নেওয়া যায়। আর গরিষ্ঠ, গরিষ্ঠ হচ্ছে কিন্তু কত সে মানে গুরু বা কত বড় আকারে সে কিন্তু যায়, ঠিক আছে, কত বড় আকারে কিন্তু তাকে নেওয়া যায়। তাহলে লঘিষ্ঠ কথাটা মানে কিন্তু হচ্ছে তাকে কত ছোট রূপে কিন্তু আনা যায়, কোন একটা ভগ্নাংশকে কেটে যত ছোট পর্যন্ত আনা যায় সেটাকে তার কিন্তু লঘিষ্ঠ রূপ বলে। যেমন 14/56 যখন আপনি কাটবেন তখন কিন্তু তাদের 14 দিয়ে সরাসরি কাটা সম্ভব, কারণ 14 × 14 4 × 14 = 56। তাহলে কাটাকাটি করলে 14 × 14 আর 4 × 14 = 56। তাহলে এই 1/4টা কিন্তু উত্তর হয়ে যায়। তো আমি এখন এখানে যেভাবে কাটছি, বিসিএস রিটেন পরীক্ষায় ভুলও কিন্তু এভাবে কাটবেন না, কারণ লিখিত পরীক্ষায় যখন আমাদের ম্যাথ করে দেখাইতে হয় তখন কিন্তু কখনো এইভাবে কাটাকাটি করা যাবে না। এটা কিন্তু আপনি মনে মনে কাটতে হবে। ম্যাথের পেছনের কোনো পৃষ্ঠায় আপনি কিন্তু সেটা করতে পারেন, রাফ করতে পারেন, কিন্তু কখনোই কিন্তু সরাসরি কেটে এই কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু টিচার আপনার উপর অনেক বিরক্ত হবে, ঠিক আছে? তো লঘিষ্ঠ আকারের রূপটা আমরা বুঝলাম যে ভগ্নাংশকে কেটে যত ছোট রূপে প্রকাশ করা যায়। সুতরাং এই জায়গা থেকে বিসিএস এর প্রশ্ন হইতে পারে যে নিচের অপশনের কোনটি লঘিষ্ঠ রূপে প্রকাশিত নয়, এরকম হতে পারে। হয়তোবা দেখেন অপশন ক তে দিল ধরেন 3/5, অপশন খ তে দিল 7/10, অপশন গ তে দিল ধরেন 6/10, অপশন ঘ তে দিল ধরেন 11/19। এই জায়গাতে দেখবেন এই 6/10টাকেই কিন্তু কেটে আরো ছোট করা সম্ভব ছিল, 3/5 করা সম্ভব ছিল। তার মানে তখন আপনার হিসাবে উত্তর হবে কিন্তু গ। আর সমতুল ভগ্নাংশ কথাটার মানে হচ্ছে, সমতুল কথাটার মানে তো বুঝেনি, সমতুল মানে যার সমান। সমতুল্য কথাটা কিন্তু ভুল, এখানে সমতুল বলে দিছে, তার মানে যেটা হচ্ছে সমান বা তুল্য, যেটাকে সমানভাবে তুলনীয় করা যায় সেটা হচ্ছে সমতুল। যখন কোন একটা ভগ্নাংশকে আপনি উপর নিচে সমান মানে সমান সংখ্যাটা দিয়ে গুণ আকারে বাড়াইতে থাকবেন, তখন তারা কিন্তু একই অনুপাত প্রকাশ করে। যেমন এই ভগ্নাংশটা কিন্তু কি অনুপাত প্রকাশ করছে? 4/3 এখন তাদেরকে আপনি 2 করে উপরে নিচে লব আর হরকে 2 করে গুণ দিয়ে যদি বাড়ান, তাহলে কিন্তু সেটা হবে 6/8। এটাও কিন্তু একটা ভগ্নাংশের 4/3 বোঝাচ্ছে। 8/6 বোঝাচ্ছে, কাটাকাটি করলে 4/3 কিন্তু বোঝাচ্ছে। এই 12, 9/12 অথবা 12/16 সবগুলো কথাই কিন্তু ভগ্নাংশের 4/3 বোঝাচ্ছে। তার মানে কি, এই ভগ্নাংশগুলো হচ্ছে এই ভগ্নাংশগুলো হচ্ছে 3/4-এর সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে লঘিষ্ঠ আকারে যাব মানে আমরা কেটে কত ছোট করা যায়, আর সমতুল ভগ্নাংশে যাব মানে আমরা তাদেরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে করে কত বড় আকারে যাওয়া যায়। ওকে, আশা করি সমতুল ভগ্নাংশটা বুঝতে পেরেছেন। এখন দেখি আমরা বিসিএস এ এই টাইপের কি কোয়েশ্চেন এসেছিল, যে কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, মানে কাকে আর কাটাকাটি করে আর ছোট করা যাবে না, কাকে আর কাটাকাটি করে ছোট করা যাবে না। তো এই জায়গাতে যখন আপনি দেখবেন যে কাটাকাটি যখন আপনি করতে যাবেন, তাকে কিন্তু কাটাকাটি করা যাবে যে 11 × 13, মানে 11 দিয়ে কাটলে 77-কে 7 হয়, 11 দিয়ে তাকে কাটলে সে হবে মানে 13, এরকম। 102 আর 343 আর 1001-এর মধ্যে যদি আমরা চিন্তা করে দেখি, 102 আর 289 মধ্যে চিন্তা করে দেখা যাক। 102 আর 292 মধ্যে সম্ভবত 17 দিয়ে কাটাকাটি করা যেতে পারে।
17 স্কোয়ারের মান হচ্ছে কিন্তু 289, 17 দিয়ে কাটলে কিন্তু হয় 17, আর 102-কে 17 দিয়ে কাটলে কিন্তু হয় 6। ঠিক আছে, তার মানে এইটাও কিন্তু কাটাকাটি করা যায়, এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশিত নয়। 113 আর 355-র মধ্যে যদি আমরা খুঁজতে যাই তাহলে কি মানে উত্তর কি হতে পারে দেখেন। হচ্ছে 19 দিয়ে যদি আমরা করি, 19 দিয়ে করলে হবে না, 17 দিয়ে করতে গেলে হবে না। এটা কি কোনোটা দিয়ে কি কাটাকাটি করা যায় কিনা আমি একটু খুঁজে বের করার চেষ্টা করতেছি, আপনারাও খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। 1001 343-কে আমরা কি ভাগ করতে পারবো? 343-কে 7 দিয়ে ভাগ করা যায়। এটা কি 7 দিয়ে ভাগ করা যায়? 7 একে 7, 3 শূন্য 4 7 28 2, হ্যাঁ এটাকে কিন্তু ভাগ করা যাচ্ছে। এটাকে দেখেন, যদি 343-কে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 4 7 28, 6 8 3 7 9 63। এটাকে 7 দিয়ে করলে কি 7 একে 7, 3 শূন্য 30, 4 7 28, 2 আর 1, মানে 7 3 7 21। এটাকেও কিন্তু কাটা, তার মানে নিঃসন্দেহে এটাই কিন্তু আমাদের উত্তর হবে। আমরা এলিমিনেশন প্রসেসে তিনটা অপশনকে বাদ দিয়ে দিতে পারলাম, তার মানে এটাকে আর কাটাকাটি করা যাবে না, তার মানে এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশিত। ওকে, এখন দেখেন 57/12 কোন ভগ্নাংশের সমতুল, কোন ভগ্নাংশের সমতুল লেখেন। এখন কাকে কাকে গুণ করে এটা সমান করা যায়, যেমন 4-কে গুণ করে 3 দিয়ে গুণ করলে 12 পাওয়া যাবে, কিন্তু 11-কে 3 দিয়ে গুণ করলে হবে 33, এখানে আছে 57, মিলতেছে না। 4-কে 3 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়, 19-কেও 3 দিয়ে গুণ করলে 57 পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে তার সমতুল। 12 19 এখানে তো মিলবেই না, 4-কে 3 দিয়ে গুণ করলে 12, 13-কে 3 দিয়ে গুণ করলে 39, মিলবেই না, তার মানে এইটাই কিন্তু উত্তর। তার মানে উভয়কেই, লব এবং হর উভয়কেই 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা 12/57 কিন্তু পেয়ে যাই। ঠিক আছে, তার মানে কিন্তু কঠিন মোটেই নয়। এখন এই টাইপটা হচ্ছে হলো খুব ইম্পর্টেন্ট, যে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যখন আপনি তুলনা করবেন তখন কিন্তু আগে নিচের অংশটা বোঝাই, যখন একই হর বিশিষ্ট হবে তখন কিন্তু তুলনা করা সহজ। যেমন আমি বললাম যে 10/3 আর হচ্ছে 10/4, তার মানে দেখেন তুলনা করা কিন্তু সহজতর হয়ে যাচ্ছে। যে যে কোনো একটা বস্তুরই সেটাকে যদি আমি 10 ভাগ করি, 10/3 আর 10/4 বোঝাই যাচ্ছে 4 ভাগ কিন্তু বড়, তার মানে যখন একই হর হয়, মানে নিচের হরটা যখন সেম হয়, তখন যখন লবটা যার বড় সেই ভগ্নাংশটাও বড় হবে। এই হিসাবটা কিন্তু বোঝা সহজ। ঠিক আছে, যে যখন উভয় বি সমান, তখন যদি এ থেকে সি বড় হইলে নিঃসন্দেহে সি ওয়ালা ভগ্নাংশটা বড়, এ যদি বড় হয় এ ওয়ালা ভগ্নাংশটা বড়। আশা করি আমরা এই সহজ হিসাবটা বুঝে নিতে পারছি। আর যদি যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে হর একই রকম না কিন্তু লব সেম, তাহলে দেখেন খেয়াল করেন তো, ধরেন 3/2 আর হচ্ছে 3/3। এখন খেয়াল করে দেখেন তো, 3-কে আমি যখন 2 দিয়ে ভাগ করতেছি, ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি, ফলটা কিন্তু আসবে বড়, এখানে ফলটা আসবে কি 1.5। আর 3-কে যখন আমি তুলনামূলক বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, 3/3, তার মানে এখানে ফলাফল আসতেছে 1। তাহলে দেখেন কে বড় বলেন তো, নিশ্চয়ই সে বড়। তাহলে হরের বেলায় আমি যা দেখছিলাম যে হর সেম হইলে যার লব বড় সেই ভগ্নাংশ বড়, এখানে উল্টো। এখানে যদি লব সেম থাকে তাহলে যার হর ছোট সে কিন্তু ভগ্নাংশে বড়, হিসাবটা কিন্তু উল্টো। দেখেন এখানে a/b এবং x/y এর মধ্যে দেখেন, যদি লব গুলো সেম হয়, তার মানে a আর x যদি সেম হয়, এ আর এক্স যদি সেম হয়, তাহলে কিন্তু দেখেন, আচ্ছা এটা মনে হয় পরের অংশে আছে। ঠিক আছে, পরের অংশটা আমি বলে ফেলি। একই লব বিশিষ্ট ভগ্নাংশের বেলায় যখন এই লবগুলো যখন সেম হবে, তখন দেখেন যার যদি এই যে বি যদি ছোট হয়ে থাকে, বি ছোট হওয়ার কারণে এই বি ওয়ালা ভগ্নাংশটা বড়। আর যদি বি বড় হয়ে থাকে তাহলে বি ওয়ালা ভগ্নাংশটা ছোট হয়ে যাবে, ডি ওয়ালা ভগ্নাংশটা বড় হবে। এখন এই দুইটা নিয়ম হচ্ছে মানে সিম্পল নিয়ম, কিন্তু এই যখন এই হর হর লব কেউই সমান সমান না, কেউই মানে সমান নয়, তখন কিন্তু তুলনা করার ক্ষেত্রে আমরা আর গুণন পদ্ধতিটা খুব ভালোভাবে মানে ব্যবহার করতে পারি। আর গুণন পদ্ধতিটা তখন কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারি। যেমন ধরেন দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, ধরেন 5/3 আর ধরেন আরেকটা 6/5। এখন কে বড় কে ছোট হঠাৎ করে বের করতে গেলে চিন্তা ভাবনা করার আগে যেটা সহজতর নিয়ম হচ্ছে আর আড়াআড়ি গুণ করে উপরে তুলে ফেলা। এই পাশের হর আর গুণ করে নিচ থেকে উপরে উঠে যাবে, কারণ সবাই নিচ থেকে উপরে উঠতে চায়, জীবন উন্নতি করতে চায়, সেও আড়াআড়ি গুণ হয়ে নিচ থেকে উপরে উঠে যাবে। তাহলে দেখেন তো 5×5 = 25, 25 হয়ে সেই পারে উপরে উঠে গেল। আর সে 3×6 = 18, সে 3×6 = 18 হয়ে এপারে কিন্তু, এখানে আমি ভগ্নাংশটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখে ফেলছি, তাই তো? প্রকৃত ভগ্নাংশের বেলা সে তো নিঃসন্দেহে বড়ই।
তাহলে এখানে আমার একটা অন্য টাইপের একটা ভগ্নাংশ লেখা লাগতো। না, ঠিকই আছে, আমি এটা অপ্রকৃত দুইটাই লিখছি, তো অপ্রকৃত লিখছি, তো সমস্যা নেই। তাহলে 5 5 25 সে বড়, আর 3 6 18 সেই দিক থেকে বড়। তাহলে দেখেন কার মানটা বড়, তার মানটা বড়, তার মানে নিঃসন্দেহে এই ভগ্নাংশটা বড়। দুইটা প্রকৃত ভগ্নাংশ লিখি, যেমন ধরেন 17/23, আর আরেকটা ধরেন 19/25। এখন কে বড় কে ছোট, আর গুণ করে উঠতে হবে। তাহলে 17 25 গুণ করতে হবে, 23 আর 19 গুণ করতে হবে। তাহলে 17 25 গুণ করলে হচ্ছে আপনার এটা হয়ে যাবে 425। 17 25 গুণ করলে হয়ে যাবে এটা হচ্ছে 425, আর এদিকে 23 19 গুণ করলে হয়ে যাবে 230। দুগুণে হচ্ছে 460, 460 থেকে একটা 23 বিয়োগ করতে হবে, তাহলে 437। 437, তার মানে নিঃসন্দেহে সে বড়। ঠিক আছে, এই ছোট ট্রিক্সটা আপনার মানে খুবই কার্যকর হবে, খুব বেশি কার্যকর হবে। ম্যাথে ঢুকলেই আমরা দেখব নিচের কোন ভগ্নাংশটি 3/2 অপেক্ষা বড়। নিচের কোন ভগ্নাংশটি 3/2 অপেক্ষা বড়। এখন খেয়াল করে দেখেন যে 3/2 অপেক্ষা যে বড় হবে, এখন এটাকে আপনি ক্রমাগত তুলনার মধ্য দিয়ে যেতে পারেন। আচ্ছা, ক্রমাগত আমরা তুলনার মধ্য দিয়ে যদি যাই, তাহলে দেখেন প্রথম অপশনের সঙ্গে তুলনা করব 33/50, আর এখানে আছে 2 3। যখন আমরা গুণ করব, যখন আমরা গুণ করব, তাহলে দেখেন 3 33 99, আর 50 দুগুণে হচ্ছে 100। তাহলে সেই কিন্তু বড়, তার মানে এই ভগ্নাংশ বড়, এটা কিন্তু বড় না, তাহলে এই অপশন বাদ। এখন 2 নাম্বার জনের মধ্যে তুলনায় আনেন 8/11 আর 2/3, করেন আর গুণন, তাহলে 3 8 24, 11 দুগুণে 22, কে বড়, এটা বড়। এই যে এই অপশনটা তাহলে কিন্তু 2/9 চেয়ে কিন্তু বড়, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। বাকি দুইটা অপশন কিন্তু টেস্ট করার দরকার নাই। আর যদি কমন সেন্স দিয়ে চিন্তা করতেও যাইতেন, তাহলেও দেখেন 3/2 মানে হচ্ছে 2 কে 3 দিয়ে ভাগ করলে দেখবেন আসবে 0.667। এখানে 33 50 2 এ কনভার্ট করে 50-কে 2 দিয়ে গুণ করলে 100-তে চলে যাইতো, 33-কে 2 গুণ করলে হতো 66। তার থেকে কিন্তু মান ছোট, মানে 100 দিয়ে ভাগ করলে 0.66 হতো, এটা কিন্তু 0.667। 11-কে গুণ করলে 9 11 99, মানে 100-র কাছাকাছি। 8 9 72, 72 কিন্তু এটার থেকে অনেক বড়। 0.72 কিন্তু এটার থেকে অনেক বড়, তখনই কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। 5-কে মনে মনে 20 দিয়ে গুণ করলে 100, 3 20 60, ভাগ করলে 0.60, মিলতেছে না। 27-কে যদি 4 দিয়েও গুণ করে 108 হয়, ধরলেন 100ই। আর 13-কে 4 দিয়ে গুণ করলে হবে 52, তার মানে ফলাফল 0.52 থেকেও ছোট হবে। তাইলে এইটাই যে উত্তর, ওইভাবে চিন্তা করেও বের করতে পারতেন। সো এই ট্রিক্সটা যেহেতু সহজতর, এটাই কিন্তু খুব ভালোভাবে করা যায়। এখন নিচের কোন সংখ্যাটি নিম্নের কোন সংখ্যাটি সবচাইতে স্বল্প পরিমাণে উপস্থাপন করে। এখন এই উত্তর কি আমি আপনাদের বলে দিব। 7 পূর্ণ সংখ্যা কত বড়, 8 পূর্ণ সংখ্যা কত বড়। সে দেখেন 0.33, আর সে হচ্ছে 0.31। তাহলে কে ছোট বুঝতেই পারছেন, সবচেয়ে কনিষ্ঠ, সরি, কনিষ্ঠ সদস্য হচ্ছে 0.31। এখন আবারও ভগ্নাংশের তুলনা 41 শেষ ছিল। এই চারটা ভগ্নাংশের মধ্যে কোনটা সবচেয়ে বড়, তাহলে প্রথম দুইটা থেকে আমাদের বিবেচনা শুরু করে নিতে হবে। 5 12, আর হচ্ছে 6 13। করব আর গুণন, তাহলে 5 13 65, আর 6 12 72। তাহলে কে বড়, এটা বড়, 6 আর 13 বড়। তাহলে এখন 6 আর 13 সঙ্গে আছে তো বাদ পড়ে গেল, এখন তার 11/24। আর গুণন, তাহলে 6 24-এ কত হয়, 6 24-এ হবে হচ্ছে 144, আর 13 11 কত হবে, 143। একটুর জন্য এটা আবারও বড় হয়ে গেছে। ওকে, এখন সর্বশেষ হচ্ছে, তাহলে এইটাও বাদ। সর্বশেষ হচ্ছে 6 13 আর 3 8-এর মধ্যে আর গুণন 6 8-এ হচ্ছে 48 উপর উঠবে, আর 3 13 হচ্ছে 39। কে বড়, 6/13ই বড়, 6/13ই হলো বড়। দেখেন সহজে। এখন নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে ঠিক আগের মতো তো করা সম্ভব। এখন আমরা ছোট দিয়ে বিবেচনা করব। তাহলে প্রথমে 18 16 আর 5 3-এর মধ্যে আমরা একটা তুলনা করে ফেলি। তাহলে আর গুণন করলে 3 18 হচ্ছে 54, আর 5 16 হচ্ছে 80। তাহলে কে বড়, 80 বড়, তাহলে ছোট কে, এটা ছোট। তাহলে 3 18 হচ্ছে 54, আর 5 16 হচ্ছে 80। তাহলে বড় কে, হ্যাঁ, 5/80, এটা তো বড়, তাহলে তাকে আমরা কেটে দিব। তাহলে বাকি থাকতেছে কে, 18 16। 18 16, ওকে। তার পরবর্তীতে যিনি আছেন তিনি হচ্ছেন 16 31। 16 31 আবারও আর গুণন করতে হবে, তাহলে 16 16 হচ্ছে 256, আর 31 18 গুণ করলে কত হয়,
31 18 গুণ করলে কত হবে? 31 দুগুণ 3 620, 31 দুগুণে 62, 620 থেকে যদি আমরা 62 বিয়োগ করে দিই তাহলে 600 সম্ভবত 558। 558 এটা কিন্তু তাহলে অনেক বড়। এটা কিন্তু তাহলে অনেক বড়। তাহলে এখন ক্ষুদ্রতম আমরা পেয়ে গেলাম 1631। তাহলে 1631 আর 4 12-র মধ্যে কে ছোট এটা দেখতে হবে। তাহলে 16 12 কত হবে? 192। আর 31 4-এ কত হবে? 31 দুগুণে 62, 62 দুগুণে হচ্ছে 124। তাহলে সে ছোট। তার মানে সবচেয়ে ছোট সদস্য হচ্ছেন অপশন ঘ। নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? একই টাইপের ম্যাথ করতে করতে আমি তো টায়ার্ড হয়ে গেলাম। এইটা তো আপনাদের নিজেদের করা মনে হয় উচিত। যাই হোক, আমি সলভটা দেখাই দিচ্ছি তাহলে আপনাদের। 6 11 আর 8 14-র মধ্যে হচ্ছে আমাদের করতে হবে। তাহলে 8 11 হচ্ছে 88, আর 6 14 হচ্ছে 84। 5 14 70, 6 14 84। ঠিক আছে, তাহলে উনি বড়। তাহলে উনি বড়, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন 8 14 আর 3 5-এর মধ্যে আমাদের আর গুণন করলে 5 8-এ হচ্ছে 40, আর 3 14 হচ্ছে 42। তাহলে কে বড়? ইনি বড়, ঠিক আছে। তাহলে 3 5 আর 5 8-এর মধ্যে সর্বশেষ 3 8-এ 24, 5 5-এ 25। 3 8-এ 24 আর 5 5-এ 25। তাহলে কে বড়? 25 বড়। তার মানে 8/5 এটাই সবচেয়ে বড়। ওকে। এখন কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? আবারও সেম। এতগুলো সেম আমি যে কিভাবে করব? আপনাদের তো দুই একটা প্র্যাকটিস করতে দিলে মনে হয় ভালো হতো। তো যাক, যেহেতু প্রশ্ন দিয়ে দেওয়া আছে তাহলে সেটা আমরা আবারও তুলনা করব। 5 6 আর 12 15-র মধ্যে প্রথমে আমরা তুলনা শুরু করে দিব। তাহলে যখনই আমরা আর গুণন করব, 6 12 হচ্ছে 72, 5 15 হচ্ছে 75। তাহলে বড় কে? 75 বড়। আমাদের দরকার ক্ষুদ্রতম, তাহলে এটা আগেই বাদ। এখন 12 15 আমরা তালিকায় রাখলাম, দ্বিতীয় সদস্য হিসেবে আসলো 11 14। আবারও করব আর গুণন, আবারও করব আর গুণন। তাহলে 15 11 হবে হচ্ছে 165, আর 14 12 হবে হচ্ছে 140, 14 দুগুণে 28, 168। তাহলে আবারও সে বড়, সে বাদ। তাহলে 11 14 এখন তালিকায় আছে ফিট লিস্টে। আর সর্বশেষ আসতেছে 17 21। 17 21। তাহলে 21 11 কত হবে? 231। আর 14 17 কত হবে? 14 17 কত হবে? 170, আর হবে 68, 238। 238। তাহলে 238 বড়। তার মানে এই সদস্যটা হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সবগুলা সেম নিয়মে যেহেতু বুঝতে পারার সমস্যা হওয়ার কথা নয়। আবারও আমি সেম সমস্যার সম্মুখীন হলাম, কোনটি সবচেয়ে ছোট। তাহলে কোনটি সবচেয়ে ছোট? আবারও সেম সমস্যার সম্মুখীন। তাহলে আবারও তুলনা করা শুরু করব। 2 11 আর 3 11। আচ্ছা, 2 11 3 11 দেখেন, এই প্রথমে যাদের হর যখন সমান তখন লবের মধ্যে যেটা ছোট সেটাই কিন্তু ছোট হবে। তাহলে কিন্তু এ কিন্তু ছোট বোঝা যাচ্ছে। তাহলে একে কমন সেন্স থেকে আগে বাদ করে দিতে পারি। তাহলে 2 11 আর 2 13 এখনো কিন্তু আবার আমরা কমন সেন্স পাচ্ছি। দেখেন, এখন দেখেন যে ছোট, যার লব সমান, লব যখন সমান তখন যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি তখন কিন্তু এই ভগ্নাংশটা বড় হবে। তার মানে 2 কে 11 দিয়ে যেটা ভাগ করতেছি এই ভগ্নাংশটা কিন্তু লার্জার হবে। আর 2 কে যখন 13 দিয়ে ভাগ করতেছি এই ভগ্নাংশটা মান কিন্তু স্মলার হবে। প্রথম থেকে কিন্তু বুঝাই নিয়ে আসি। তাহলে কিন্তু আবারও এটার থেকে এটা ছোট। তাহলে এটা আমাদের অপশন, এটা বাদ। আর এখন দেখেন 2 13 আর 4 15-র মধ্যে অবশ্যই আমরা একটু তুলনায় যাব। 2 13 আর 4 15-র মধ্যে তুলনায় যাব আর গুণনের মাধ্যমে। 15 দুগুণে 30, আর 4 13 52। তাহলে বড় হচ্ছে 52, ছোট হচ্ছে 30। তার মানে এই ভগ্নাংশটাই সবচেয়ে ছোট। এটাই হচ্ছে আমাদের উত্তর। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা বের করব, দেখেন 0.3 মানে তো 0.30 চলমান। 1/3 মানে হচ্ছে 0.333 চলমান। 2/5 মানে হচ্ছে 2-কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.4 চলমান। এই 0.3টাই কিন্তু হঠাৎ করে দেখলে আপনার কাছে মনে হইতে পারে যে সবচেয়ে ছোট, কিন্তু বাস্তবে এটা কি সবচেয়ে ছোট দেখি তো আমরা। তাহলে 0.3, তারপরে নিচে আপনি মনে মনে একটা শূন্য দিতে পারেন। যখন দশমিক সংখ্যাকে আমরা রুট করব তখন তাকে আমরা একটা জোড়া বানাই নিলাম। দশমিকের পরে ডান দিকে আমরা ইচ্ছা মতো শূন্য দিতে পারি। দেখেন তো 30-এর মধ্যে কোন সংখ্যাটা দশমিক যেহেতু আছে আমি দশমিক দিয়ে দিলাম। 30-এর মধ্যে কোন সংখ্যাটা যেতে পারে? 5। 5 5-এ 25। তার পরবর্তীতে কিন্তু 5 দিয়ে ডট ডট যাই থাকবে। দেখেন দশমিকের পরে সে কিন্তু 5 দিয়ে শুরু।
তাহলে সে কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হঠাৎ করে দেখুন আল্লাহ 0.3 তাকে আবার রুট করছে, তার মানে সে না হয় কত ছোট। প্রাথমিকভাবে আপনি ভুলটা করতেন, কিন্তু এই ভুল কিন্তু আপনি ম্যাথ করলে আপনার ভুল ভেঙে যাবে। 0.3 কে রুট করলে দেখেন 0.5 সামথিং কিন্তু আসতেছে। তার মানে সে নিঃসন্দেহে সবচেয়ে ছোট নয়। তাহলে সবচেয়ে ছোট সেও নয়, সে হচ্ছে 0.333 ভাগ করে দেখবেন, আর সে হচ্ছে 0.3, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা। ঠিক আছে। এখন কোন সংখ্যাটি সবচেয়ে ক্ষুদ্রতম আবারও কিন্তু বের করতে হবে। তাহলে কোন সংখ্যাটি সবচেয়ে ক্ষুদ্রতম যদি বের করতে চান, তাহলে হচ্ছে দুই ভাগে করতে পারেন। এটা মান বের করেও করা যেতে পারে, আবার হচ্ছে মান বের করে করা যাবে, আর এটাকে আপনি আগে দশমিক মুক্ত করে নিতে হবে। তাহলে 0.02 কে যখন আপনি মুক্ত করতে যাবেন, তখন প্রথমে দশমিক দিলে ওয়ান, ওয়ান, এক একে হচ্ছে এক, তার পরবর্তীতে আবার এক থাকবে, তারপরে যদি এবার 100 আসে, তাহলে একটা জোড়া যদি আপনি নামান, তাহলে এক দুগুণে দুই, দুই, চার, চার চব্বিশে 96, আবার চার, যাক 0.14 সামথিং এখানে আসতেছে। তাহলে 0.14 সামথিং যদি আসে, তাহলে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করলে 14/100 হতে পারে। তো 14/100 যদি হয়, তাহলে আমরা এখন তুলনা করতে শুরু করবে কোনটা ক্ষুদ্রতম। তাহলে 1 11 আর হচ্ছে 3 31, আর গণন করলে 31 একে 31, আর 3 11 33, সে বড়। তাহলে এইটা ক্ষুদ্রতম। তাহলে এখন এটার সঙ্গে এইটার 1 11 আর 2 21, 21 একে 21, আর গুণনে, আর 11 দুগুণে হচ্ছে 22, তাহলে সে বড়, আবারও সেই কিন্তু ক্ষুদ্রতম। তাহলে এখন সর্বশেষ তুলনা আমাদের 14/11 আর 14/100 আর 1/11 মধ্যে। তাহলে 100 একে হচ্ছে 100, আর এখানে 14 11 হচ্ছে 14 10 154 মতো। এটা অনেক বড়, এটা অনেক বড়। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 1/11। তাহলে এটাই 0.02 কে রুট করছে দেখে খুব মানে নগণ্য মনে করে আপনি দাগাইলেই কিন্তু ভুল করতেন। সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কিন্তু হচ্ছে 1/11। ঠিক আছে। সো দেখছেন ক্লাসগুলো, মানে আপনি দেখেন হঠাৎ করে আই ওয়াশ হয়ে কিন্তু আমরা ভুল করতে পারি, কিন্তু যদি আমরা একটু সতর্ক থাকি তাহলেই কিন্তু আমরা ভুল করব না। আর বিসিএস এ কিন্তু দেখেন, আপনি একটা প্রিলিমিনারিতে সঠিক মানে গোল্লা ভরাট করলে কিন্তু 1 মার্ক পান, 1 মার্কস কিন্তু পান। তো যদি সেটা ভুল দাগান তাহলে 1 মার্কস তো পানি না, মানে আপনার হাফ মার্কস কিন্তু উল্টো কাটা যায়। তার মানে একটা এমসিকিউ পারার মানে ওয়েট কিন্তু 1.5 মার্কস। তাই খুবই সতর্ক হয়ে কিন্তু খেলতে হবে, প্রিলিতেও রিটেনেও কোনো ভুল করার সুযোগ কিন্তু সিভিল সার্ভিসের পরীক্ষায় পাবেন না। হ্যাঁ। এখন কোন ভগ্নাংশটি 3/1 অপেক্ষা বড়? কোন ভগ্নাংশটি 3/1 অপেক্ষা বড়? তো 3/1 ভাগ করলে এই মানটা কিন্তু আসে 0.333, এরকমই তো না? এটা কিন্তু অলরেডি 0.333, মানে এটা অনেক ছোট। এটা 0.30, এটাও তার থেকে ছোট। এটা এককে যদি 0.03 দিয়ে আমি ভাগ করি, এটা হচ্ছে 1/3 হোল স্কোয়ার, তাহলে 1 কে স্কোয়ার করলে 1, 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, 1 কে 9 দিয়ে ভাগ করলে 0.11 সামথিং কিছু একটা আসবে। আর এটা দেখেন 1 কে সে 0.03 দিয়ে ভাগ করছে। যদি দশমিককে আমরা গুণ মুক্ত করি, তাহলে তাকে একের পরে 2 শূন্য দিয়ে গুণ করলে সে হবে 3, তার সঙ্গেও একের সঙ্গে 100 দিয়ে গুণ করলে সে হবে 100/3, তার মানে তার ফলাফল আসবে 33 দশমিক সামথিং। তাহলে তার থেকে, এই ভগ্নাংশ থেকে সে অনেক অনেক বেশি গুণে বড়। ম্যাথ করে কিন্তু বুঝতে হবে। এখানে স্কোয়ার থাকার কারণে আপনি কনফিউজড হতে পারেন। 1/3 অপেক্ষা বড়, এই যে 1/3 কে স্কোয়ার করছে, আপনি হঠাৎ করে দেখলে মনে করবেন যে তো নিঃসন্দেহে তার থেকে বড়, কিন্তু দেখেন উত্তর কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। আমাদের স্লাইডের সর্বশেষ সমস্যা, কোন ভগ্নাংশটি 3/2 অপেক্ষা বড়? তাহলে 3/2 অপেক্ষা বড় যেহেতু আবারও সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আমরা আবারও তুলনায় যেতে হবে। তাহলে 33, 50, আর 2 3, আর গুণন করলে 3 33 99, আর 50 দুগুণে 100, তাহলে 100 বড়। তাহলে 2/3 বড়। তাহলে এটা কিন্তু কাটা যাবে, এটা তার মানে উত্তর হবে না। তাহলে 8 11-র মধ্যে আমরা বিবেচনা করতে পারি। 11 দুগুণে 22, 3 8 24, কে বড়? এটা বড়। তাহলে কিন্তু 2/3 থেকে 8/11 বড়, সেকেন্ড অপশনে পেয়ে গেছি। বাকি দুইটা টেস্ট করার কিন্তু আমার আর ইচ্ছা নাই। তো আমরা এর মধ্য দিয়ে বড় পেয়ে গেলাম। তো আমি আশা করি এতগুলো সেম নিয়মের প্রশ্ন করার মাধ্যমে এই ভগ্নাংশের তুলনার সুন্দর সিস্টেমটা আপনি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। এবং আয়ত্ত না করতে পারলেও করার চেষ্টা করতে হবে, কারণ এটা খুবই জরুরি। কারণ হচ্ছে বিসিএস এ প্রায়শই এই প্রশ্নগুলো কতবার এসেছে দেখছেন, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো বা আসবে, যেহেতু সাম্প্রতিক সময় এসেছে, তাই ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।